হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে বেশ কিন্তু ভয়ের। ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্পকথার সাথে রয়ে যাও। আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে রোহিত রায়, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। রাতের বেলা, সময় রাত 11টা। 2 মাস আগে কেনা টাটা সুমোটা নিয়ে বিকাশ বেরিয়েছে লং ড্রাইভে। একাই বেরিয়েছে সে রাতের প্রকৃতি উপভোগ করতে। একাই বেরিয়ে গেছে। প্রথমে সে তার প্রেমিকা মোহনা ও আরও দুজনকে, রিক ও দেবিনাকে সঙ্গে নেবে ঠিক করেছিল, কিন্তু পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে সে একাই লং ড্রাইভে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য রাত 1টা পর্যন্ত গাড়ি চালিয়ে রাতের প্রকৃতি উপভোগ করে তারপর সে বাড়ি ফিরবে। পরে আবার মোহনা, রিক আর দেবিনাকে সাথে নিয়ে বেরোবে। কিন্তু রাত 12টার সময় যখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে সে রাস্তার পাশে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনীয় কাজ সেরে যখন আবার গাড়িতে উঠে বসে, গাড়ি স্টার্ট দেয়, তখন দেখা যায় যে গাড়ি স্টার্ট নিচ্ছে না। অথচ গাড়িটা খুব একটা পুরনো হয়নি, তাই খারাপ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তারপরও গাড়ি এরকম বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? প্রশ্নটা বিকাশের মনেও জাগে। সে বুঝতে পারে না যে গাড়িটা একটু আগে পর্যন্ত ঠিকঠাক ছিল, সেই গাড়ি হঠাৎ এভাবে বন্ধ হয়ে গেল কেন? বিকাশ আরও 2-3 বার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। গাড়ি স্টার্ট নেয় না, শুধু শব্দ করে থেমে যায়। বিকাশ কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে আকাশেও হঠাৎ করে মেঘ এসে জমেছে। গুড়গুড় শব্দে মেঘও ডাকছে, সেই সাথে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। একটা হালকা দমকা হাওয়া শুরু হয়। বিকাশ বেশ বুঝতে পারছে এই মুহূর্তে তার কিছুই করার নেই। আবার আকাশের যা অবস্থা, তাতে এখন আজকের রাতটা থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা না করলেই নয়। তাই বিকাশ একটু এদিক ওদিক তাকিয়ে দেখল, রাস্তার পাশে ঠিক যেখানে তার গাড়িটা দাঁড় করানো সেখান থেকে 2-3 হাত দূরে একটা বাড়ি। বাড়িটা দোতলা। বিকাশের মনে হলো যে বাড়িটায় কেউ নেই। কেউ তো নিশ্চয় আছে যার কাছে আজকের রাতটা থাকার কথা বলা যায়। যদি সে দয়া করে তাহলে নিশ্চয়ই তার লাভ বই কি ক্ষতি হবে না। এই ভেবে বিকাশ এগোয় বাড়িটার দিকে। দ্রুত পা চালিয়ে খানিক হেঁটে খানিক দৌড়ে সে পৌঁছে যায় বাড়িটার সামনে। তারপর দরজায় কড়া নাড়তে থাকে। 1 বার, 2 বার, 3 বার, 4 বারের বার যখন কড়া নাড়তে যাবে তখনই দরজা খোলার শব্দ হয়। বিকাশ দেখে একজন বৃদ্ধ হাতে হ্যারিকেন নিয়ে দরজায় দাঁড়িয়ে, মুখে তার বলি দেখায় ভর্তি। প্রশ্ন করে, কি চায়? বৃদ্ধ ঘড়ঘড়ে কণ্ঠে বলে ওঠে, আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, কিছুতেই স্টার্ট নিচ্ছে না। আবার এদিকে বৃষ্টি আসবে মনে হচ্ছে, যদি আজকের রাতে একটু আশ্রয় দেন তো খুব ভালো হয়। বিকাশও জবাব দেয়। বৃদ্ধ বিকাশের জবাব শুনে তাকে একবার আপাদ মস্তক নিরীক্ষণ করে নিয়ে বললেন, আপনারা কজন? আমি কিন্তু বেশ লোককে জায়গা দিতে পারবো না, আগেই বলে রাখছি। বিকাশ বলল, আমি একাই আছি, কেউ নেই আমার সাথে। বৃদ্ধ বলল, বেশ, তাহলে হয়ে যাবে, আসুন ভেতরে। এই বলে বৃদ্ধ দরজাটা বন্ধ করে দেন। তারপর বলেন, আসুন, আমার সাথে আপনাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। এই বলে বৃদ্ধ ঘরের একপাশে থাকা সিঁড়ি দিয়ে এগিয়ে যায়। পিছু পিছু বিকাশও এগিয়ে যায়। বৃদ্ধ এবার বিকাশকে দোতলায় নিয়ে যায়। তারপর দোতলার একটা ঘরের দরজা খুলে বলে দেন, বিকাশ ঘরে প্রবেশ করল। আপনার জন্য কি কিছু খাবারের ব্যবস্থা করতে হবে?
বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। বিকাশ বলল, না, আমি খেয়ে এসেছি। বেশ, তাহলে আপনার জন্য একটা হেরিকেন নিয়ে আসি। আসলে এখানে ইলেকট্রিসিটি খুব একটা ভালো না, তাই এই হেরিকেন জ্বালিয়ে কাজ করতে হবে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। বিকাশ বলল, না না, আমার কোনো অসুবিধা নেই। বৃদ্ধ বেশ চলে গেলেন। বৃদ্ধ চলে যেতেই বিকাশ দরজা বন্ধ করে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে বিছানায় বসে। তারপর নিজের শরীরটাকে একটু রিল্যাক্স করার জন্য পা দুটো বিছানায় তুলে বসতে সবে সাথে সাথেই দরজায় টোকা দেওয়ার শব্দ। বিকাশ উঠে গিয়ে দরজা খুলে দেখে একসাথে দুটো জ্বলন্ত হেরিকেন হাতে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ। বিকাশ দরজা খুলতেই তিনি হেরিকেন আর একটা জলের বোতল বিকাশকে দিলেন। বিকাশ বলল, অনেক ধন্যবাদ, আমার জলটা শেষ হয়ে গিয়েছিল আর আলোর দরকার ছিল। বৃদ্ধ মৃদু হেসে বললেন, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। বিকাশ ও বৃদ্ধ চলে যেতেই হেরিকেনটা ঘরের একপাশে রেখে বোতল থেকে দু এক ঢোক জল খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। শরীর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়তে বেশ তাড়াতাড়ি। রাত তখন কটা জানা নেই, তবে রাত যে বেশ গভীর বোঝা যায়। বাইরে শশা হওয়ার শব্দ সাথে ঝমঝম করে বৃষ্টিও পড়ছে বোঝা যাচ্ছে। বিকাশের ঘুমটা ভেঙে যায় এক তীব্র পচা গন্ধে। বিকাশ খেয়াল করে গন্ধটা ঘরের কোথা থেকে আসছে, কিন্তু কোথা থেকে? আর এত তীব্র গন্ধ তো এই ঘরে যখন বিকাশ আসে তখন তো পায়নি। তাহলে বিকাশ বিছানা থেকে নেমে গন্ধের উৎস সন্ধান করতে শুরু করে। সে গন্ধটা কোথা থেকে আসছে খুঁজতে গিয়ে বিকাশ ঘরের এক কোণে একটা দরজা দেখতে পায়। দরজাটা কিছুটা খোলাই ছিল। বিকাশ হেরিকেন নিয়ে দরজাটা খুলে ভেতরে মুখ বাড়িয়ে যা দেখল, তাতে তার বুক কেঁপে উঠল। সে দেখল দরজাটা আলাদা একটা ঘরের, যে ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানুষের রক্তাক্ত কাটা হাত, কাটা পা, মুন্ডু, মাংসপিণ্ড, রক্তাক্ত নাভি, ভুঁড়ি, বেশ অনেকগুলো মৃতদেহ। এইসব দেখে বিকাশের বমি পেল, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে পেছনে ঘুরেই তখন সে ভূত দেখার মতো চমকে উঠল, কারণ তার পেছনে এক হাতে হেরিকেন আর এক হাতে একটা বিরাট রামদা নিয়ে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, মুখে এক হারিম করা শয়তানি হাসি। বিকাশকে যখন এই বৃদ্ধ দরজা খুলে এই বাড়িতে প্রবেশ করতে দেন, তখন তিনি খানিক কুঁজো হয়েছিলেন, কিন্তু এখন তিনি রীতিমতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হবে যেন 20-22 বছরের কোনো যুবক। যাই হোক, বৃদ্ধ এবার তার হাতে রামদাটা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে বিকাশের দিকে এগোতে লাগলো। বিকাশ বৃদ্ধর এই রূপ দেখে ভীষণভাবে চমকে উঠল। তার চোখ মুখে ফুটে উঠল চরম আতঙ্ক। বৃদ্ধ এগোচ্ছে আর তার হাতে রামদাটা সিমেন্টের মেঝের সাথে ঘর্ষণের ফলে শব্দ হচ্ছে। বিকাশ কি করবে বুঝতে পারছে না, তাই সে পিছোতে গেল, কিন্তু টাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ল। তাতে অল্প চোট পেলেও সে বৃদ্ধের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। মাটিতে পড়ে যাওয়া অবস্থাতে সে পেছোতে লাগলো। এইভাবে পেছোতে পেছোতে হঠাৎ তার হাত গিয়ে পড়ল তার পেছনে একটা মৃতদেহের ওপর। বিকাশ খেয়াল করল মৃতদেহটার ওপরে একটা কিছু গাঁথা রয়েছে। বিকাশ পেছন ফিরে সেই বৃদ্ধের হাতে ধরা হেরিকেনের আলোয় দেখল মৃতদের বুকে একটা গাইতি গাঁথা। বিকাশ হঠাৎ করে যেন সাহস ফিরে এলো। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে সে গায়ত্রীটা মৃতদেহ থেকে টেনে নিজের হাতে তুলে নিল। ততক্ষণে বৃদ্ধ সেই ঘরটা প্রবেশ করেছে। বিকাশ কিছুটা ভেবেই গায়ত্রীটা মাথার ওপর তুলে বৃদ্ধের সাথে মাথা লক্ষ্য করে চালালো, কিন্তু অবাক কণ্ঠ, গায়ত্রীটা হাওয়ায় কেটে সজোরে এসে ঘা মারল সিমেন্টের মেঝেতে। ঠং করে একটা শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। বৃদ্ধের অট্টহাসি শোনা গেল। বিকাশ খেয়াল করল শব্দটা তার পেছন থেকে আসছে, তাই সে পেছন ফিরে আবার এইভাবে গায়ত্রী চালালো, কিন্তু এইবারও গায়ত্রী হাওয়ার কেটে মেঝেতে গিয়ে টক্কর মারল। এইভাবে বেশ কয়েকবার বিকাশ সে বৃদ্ধের মাথা লক্ষ্য করে গায়ত্রী চালালো, কখনো আবার বৃদ্ধের বুক লক্ষ্য করে গায়ত্রী চালালো, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মাথা ঘুরে বিকাশ পড়ে যায়। বিকাশের যখন জ্ঞান ফেরে
সে দেখে সে একটা ফাঁকা মাঠে রাস্তার পাশে শুয়ে আছে। সে অবাক হয়ে যায়। তখন তার পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। সে লোকটাকে বৃদ্ধ মতনই দেখতে। বিকাশ ভয় পেয়ে যায় এবং সেই লোকটি বিকাশের সামনে আসে এবং এসে বলে যে, কি হয়েছে আপনার? বিকাশ তখন পুরো ঘটনাটা তাকে খুলে বলে। তখন তিনি বলে যে বেশ কয়েক বছর আগে, প্রায় 1988 দিকে এখানে একটি বাংলো বাড়ি ছিল। বহু লোক যখন এদিকে ঘুরতে আসতো তখন এই বাংলো বাড়িতে এসে উঠত। কিন্তু ধীরে ধীরে এই বাড়িটির বদনাম হতে থাকে এবং এই বাড়িতে এক বৃদ্ধ ছিল, সেই বাংলো বাড়িটিকে খুব ভালোবাসত। কিন্তু কয়েকজন বিদেশি এসে তার সাথে অনেক দুর্ব্যবহার করে এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং সে বৃদ্ধ এখানে সুসাইড করে এবং তারপর থেকেই নাকি এখানে কেউ আসতে সাহস পায় না এবং পরবর্তীকালে এই বাড়িটি মানে বাংলো বাড়িটি ভেঙে ফেলা হয়। এটাই ছিল ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো, এবং তোমরা যারা রেগুলার গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা, অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমি ঘটনা কেন দিতে পারি না। সত্যি কথা বলতে এখন একটু ব্যস্ততা, নিজেদের বিজনেস সেটা দেখতে হয়, তো তার সাথে সাথে ইউটিউব চালানোটা একটু অসম্ভব হয়ে ওঠে, সম্ভব হয় না। তাও আমি চেষ্টা করি মাঝে মাঝে তোমাদের যাতে ঘটনা শোনাতে পারি, যারা ঘটনা শোনো তাদেরকে যাতে অন্তত ঘটনা দিতে পারি। এবং তার থেকে বড় কথা, ইউটিউবে এখন অ্যালগোরিদম এমনই একটা হয়ে গেছে যেখানে শর্ট ভিডিও বা আর বিভিন্ন রকম ভিডিও আসে, এবং এরকম অডিও স্টোরি চ্যানেল বহুত হয়ে গেছে। তাই সময়ের সাথে দিতে পারি না, ব্যবসার দরুন অনেক ব্যস্ত থাকতে হয়, তাই সারাদিন সেখানেই কেটে যায়। তাও ব্যস্ততার মাঝখানে ঘটনা দেওয়ার চেষ্টা করি। আশা করব তোমাদের ভালো লাগবে। যাদের ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, এবং যারা আজকে ফার্স্ট টাইম ঘটনা শুনছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করব গল্প কথা পরিবারের যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটিও কিন্তু বেশ ভয়ের। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। এবং আমি বলে রাখি, আমি এখন যেই টাইমে ঘটনা রেকর্ড করছি এখন হচ্ছে ভোরবেলায়, প্রায় 5টা বাজে, কারণ 7টার পরে আমাদের বিজনেসের জন্য আমাকে ব্যস্ততায় পড়ে যেতে হয়, তখন সম্ভব হয়ে ওঠে না। তাই ভোরবেলার দিকেই রেকর্ডটা করতে হয়। তাই গলার পরিস্থিতিও আশা করছি তেমনটা ভালো থাকে না, তাও চেষ্টা করব তোমাদের জন্য ঘটনা দিয়ে যেতে। চলে যাচ্ছি ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটা কলকাতার নিউ টাউনে একটি প্ল্যান চিটের ঘটনা। এবং ঘটনাটি যেভাবে লিখেছে, 4 বন্ধুর ঘটনা, এবং তারা হাসপাতালে প্ল্যান চিট করে। এবং যিনি ঘটনাটা লিখেছে তিনি তার নাম উল্লেখ করতে চায়নি, কারণ তিনি একটি হাসপাতালের সাথে জড়িত আছে। তিনি সেই হাসপাতালে কর্মরত, সেখানে তিনি চাকরি করেন। তেনারা 4 বন্ধু, বলতে তারা হসপিটালেরই কর্মরত। তারা পরিচয় হয় সেখানে তাদের বন্ধুত্ব হয়, এবং তাদের জীবনে একটি ঘটনা ঘটে যায়। এবং এই ঘটনাটার পরে তারা 4 জনই একটা অন্যরকম জায়গায় পৌঁছে যায়। টানা 2 থেকে 3 মাস তারা অন্যরকমভাবে ছিল। ঘটনাটা যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবে পড়ছি। সাল 2020, তখন সবেমাত্র লকডাউন হবে অবস্থা। আমরা 4 বন্ধু, আমরা যে হাসপাতালে কর্মরত, আমি প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে, এবং আমাদের আরও যে 3 জন আছে তারাও একই। আমাদের হাসপাতালটি অনেকটাই বড়, নিউটাউনে অবস্থিত, এবং আমাদের হাসপাতালে সব সময় যা ব্যস্ততা থাকে তা বলার মতো নয়। ঘটনাটি ঘটে রবিবার বলে একটি দিনে, এবং ঘটনাটি যেভাবে ঘটে সেটা যে এইভাবে ঘটবে কখনোই বিশ্বাস করতে পারিনি। সেদিন রাত আনুমানিক 9টা হবে। আমরা 4 বন্ধু মিলে একটি চায়ের দোকানে বসে গল্প করছি।
সেই সময় একটি অ্যাম্বুলেন্স ঢোকে প্রচণ্ড গতিতে এবং শোনা যায় যে সেখানে একজনের অ্যাক্সিডেন্ট হয় এবং তাকে জেনারেল কম্পার্টমেন্টের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। আমাদের 4 জনের মধ্যে একজন কর্মরত ছিল সেই এমার্জেন্সিতে। সে সঙ্গে সঙ্গে ডাক্তারের ফোন কলে ছুটে যায় এবং যাওয়ার সাথে সাথে দেখে যে ডেড বডিটাকে টেচারে নামানো হয়েছে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়ার জন্য। তখন তোকে এমার্জেন্সি রুমে নিয়েও যাওয়া হয়। তখন আমার সেই বন্ধু খেয়াল করে সেই বডিটা মানে যাকে নিয়ে আসা হয় তার মুখে একটা ম্লিন হাসি, তখনও তার ভেতরে প্রাণটুকু আছে এবং রাত প্রায় 11 থেকে 11:30টার দিকে সে মারা যায়। এবং আমার সে বন্ধু বলে যে সে নাকি তাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু ব্যস্ততার দরুন বলতে পারিনি। এইবার আসি আসল ঘটনায়। আমাদের একজন কলিগ আছে কলকাতাতেই, তিনি প্ল্যান চিট করতে পারে। আমরা ভাবি যে যদি প্ল্যান চিট করে তাকে ডেকে আনা যায় এবং তার কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি তাকে মেরে ফেলা হয়েছিল এটা যদি জানা যায় তাহলে তো বেশ ভালোই হয়। আমরা জানি যে এগুলো গুজব, এগুলো হয় না, তবু মনের ভিতর একটা কিন্তু ছিল। তাই আমরা ঠিক করি যে প্ল্যান চেট করব এবং সেই আমাদের যে বন্ধু আছে, যে কলিগ আছে, তাকে আমরা ফোন করি এবং সে বলে যে আমি এখনই আসছি, কারণ তার মধ্যে এটা খুব নেশা কাজ করে। আমরা হাসপাতালের 4 তলার ফ্লোরে যাই এবং সেখান থেকে লিফটে করে ছাদে যাই এবং ছাদের এক কোণে আমরা 5 জন মিলে বসি এবং আমাদের যে কলিগ প্ল্যান চেট করে সে বলে যে 5 জনের থেকে একজনও যদি ভয় পায় তাহলে কিন্তু ভীষণ রকম বিপদ হতে পারে। আমরা নিজেদের মনকে শান্ত করে আরেকবার ভেবে নিলাম যে এটা কি করা ঠিক হবে। তারপর মনকে স্থির করলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তারপরে সেই বন্ধুটা মানে যে প্ল্যান চেট করে সে বিভিন্ন রকমের তার ক্রিয়াকলাপ করা শুরু করে এবং একটা বোর্ডকে মিডিলে রাখা হয় এবং প্ল্যান চেট করা শুরু করা হয় এবং সে বলে দেয় যে যখন প্ল্যান চেট করা হবে তখন সেই ব্যক্তি যে মারা গেছে তার নামটাকে কিন্তু স্মরণ করতে হবে এবং তাকে ডাকতে হবে। যখন 5 জনের মনের মিল এক হবে তখনই কিন্তু সে আসবে এবং একজনের মধ্যে আসবে। আমার সেই বন্ধু যে এমার্জেন্সিতে ছিল সে তার নামটা খাতা থেকে দেখে এসেছিল। তখন আমরা প্ল্যান চেট করা শুরু করি। রাত তখন 1টা। হঠাৎ আমার অনুভব হয় যে আমার সাইডে মানে আমার পাশে যে বসে আছে তার হাতটা হঠাৎই বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তার হাতটাকে চেপে ধরে রাখা যাচ্ছিল না, কিন্তু আমার যে কলিগ যে প্ল্যান চেট করে সে বলেছিল কোনো রকম ভয় পেলে চলবে না। আমি যার হাত ধরে আছি তার হাত সেই মুহূর্তে বরফের চাকতির মতো ঠান্ডা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি এর মধ্যে আমার পাশে যে বসে আছে তার মধ্যেই সে আত্মা এসেছে। আমি প্রচণ্ড ভয় পাই কিন্তু নিজের মনকে স্থির রাখি এবং হঠাৎ সে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। আমার সেই কলিগ তাকে প্রশ্ন করে যে তোমার মৃত্যু কীভাবে হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। হঠাৎ তারপর যেটা ঘটে সেটা ঘটা বা সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সে দৌড়ে গিয়ে 4 তলার ছাদ থেকে নিচে লাফ দেয়। আমরা অবাক হয়ে যাই। যেই বন্ধুটা এমার্জেন্সি রুমে ছিল এটা সেই, এবং সে সেখানেই মারা যায়। তখন আমার সে কলিগ বলে যে এরা কী করে সম্ভব। তখন আমরা অবাক হয়ে যাই যে অ্যাকচুয়ালি এই যে প্ল্যান চিট করার বুদ্ধিটা এবং এত কিছু যে হয়েছে, আমার সেই কলিগ বলে ওকে নাকি মানে যে বন্ধুটা এমার্জেন্সি রুমে গেছিল তাকে নাকি আগে থেকেই প্রসেস করে রেখেছিল। তার মধ্যে আগে থেকেই নাকি আত্মাটা ছিল এবং ওকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্যই নাকি এত কিছু হয়েছিল। সেটা আমরা কেউ বুঝতে পারিনি। এই ঘটনার পরে আমি ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়ি এবং প্রথমে ভেবেছিলাম যে এই হাসপাতাল থেকে চলে যাব, কিন্তু পেটের দায়ে আমাকে এখানে থেকে যেতে হয়। এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই
পড়ে শুনিও। ঘটনাটা কিন্তু বেশ অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো, এবং তোমরা যারা রেগুলার গল্পকথার ঘটনা শুনতে চাও তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আর এবং একটা কথা বলতে চাই, ঘটনা সত্যি না মিথ্যা বা কোনো জায়গার নাম যখন এখানে উল্লেখ থাকে আমরা কিন্তু সেগুলো নিয়ে অতটাও খোঁজ খবর নেই না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেই। আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করবে। এবং বলে রাখি, প্লিজ লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি রিকোয়েস্ট করবো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। অনেক ধন্যবাদ আজকে দুটি ঘটনা শোনার জন্য। দেখা হবে সামনের দিন ঠিক রাত 10টায়।